cannot stay in your comfort zone while you have in your career. Comfort zone is for your movies, for your dating career, for your own benefits. Student has to make their another CV যেটা তারা কর্পোরেটে সাবমিট করে। রিসার্চ করতে হবে যে আমার এখন ইন্টারনেট আমাদের হাতে, so I have completed my 12th, I want to do this. Where can I do? How can I do? Everything is there. Second year থেকে ফাইনাল ইয়ার অবধি 4টে সেমিস্টার থাকে। 4টে সেমিস্টারে you at least should be having 3 interviews. Thank you for being here in a short notice. আমাদের এই ইন্ডাস্ট্রি লিডার টক সিরিজে তোমার আশা করি তোমার কাছে ক্লিয়ার আছে যে আমরা কি কারণে এই স্পেসিফিক টক সিরিজটা আমরা করছি, টু মোটিভেট আওয়ার ফিউচার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইন্সপায়ার আওয়ার স্টুডেন্টস, যাতে তারা কেরিয়ারে একটা সাকসেস হতে পারে। সো আজকে আমাদের এই মেইন সিরিজটা করার পিছনে যে রিজনটা আছে, আমরা যেটা দেখতে পাই মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে যখন আমরা ইন্টারভিউ নিতে যাই বা যখন কোনো একটা কেরিয়ার কাউন্সিলিংয়ে যাই, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা ইজ নট ফোকাসড, লাইক তাদেরকে কী করতে হবে, কেন করতে হবে, আর তারা কী জন্যই বা পড়াশোনা করছে ইভেন আফটার 10+2। সো এই পুরো জিনিসটা নিয়েই আমরা কভার করব এবং তারা কিভাবে নিজেদেরকে আরও আপস্কিল করতে পারে এবং ডেডিকেট করতে পারে টুয়ার্ডস দেয়ার কেরিয়ার, সো দ্যাট দে উইল গেট দি সাকসেস। সো why we are choosing this particular talk series, because we are inviting here the specific person who already gets succeed in their career and who already spend their numerous of time in term of the year in their career, and they are in the better position. So also they have some তোমার তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, রাইট? তো তারা অনেক কিছু আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওই সেম জায়গা থেকেই আমি তোমার কাছে আসবো যে তুমি যখন কেরিয়ার স্টার্ট করেছিলে, তোমার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল এবং তুমি এখন কারেন্ট কোম্পানিতে কোথায় আছো, আর তার সাথে সাথে তোমার কেরিয়ারের পুরো যখন থেকে তুমি ভেবেছিলে যে তুমি এইচআর ডোমেনে আসবে বা আসতে চাও, ওটা কোন জায়গা থেকে তোমার কাছে ক্লিয়ার হয়েছিল? থ্যাংক ইউ স্যার, ফার্স্ট অফ অল তো আমাকে ডাকার জন্য, অ্যান্ড শর্ট নোটিসে অফকোর্স আমি সবসময় চাইবো আপনাকে যেভাবে হেল্প করা যায়, আমার স্টুডেন্টদের হেল্প করা যায়, আমি ডেফিনেটলি হেল্প করবো অলওয়েজ। আপনি যেটা জিজ্ঞেস করলেন, যেটা আমার ক্যারিয়ার কোথা থেকে স্টার্ট হয়েছিল এবং আমি কিভাবে এইচআরের দিকে এলাম, সেটা আমি একটু ব্রিফ বলবো। সো অ্যাজ পার মাই ক্যারিয়ার আমার স্টার্ট হয়েছিল 2015-এ ফার্স্ট, যখন আমি গ্র্যাজুয়েশন স্টার্ট করি। টেকনো ইন্ডিয়া হুগলি থেকে আমার গ্র্যাজুয়েশন বিবিএতে। তো তখন তার আগে যেরকম আমি সায়েন্সের স্টুডেন্ট কমপ্লিটলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি নিয়ে পড়াশোনা, জয়েন্ট এন্ট্রান্স অ্যান্ড মেডিকেল দেয়া ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো মেডিকেলে চান্স হয়নি, বাট ইঞ্জিনিয়ারিংয়ে যখন চান্স হয়েছিল বাইরে আমার যাওয়ার অপরচুনিটি ছিল, বাট সামহাউ আই ডিসাইডেড যে বিজনেস ফিল্ডেই যাব। এবং আমার সবসময় ইচ্ছে ছিল যে একটা মাস্টার ডিগ্রি করার। আমার বাবা কামস ফ্রম MBA ব্যাকগ্রাউন্ড। সো দেন 2015-এ টেকনো ইন্ডিয়া হুগলি গ্র্যাজুয়েশন স্টার্ট হয়। গ্র্যাজুয়েশন স্টার্ট করতে করতে প্রচুর সাবজেক্টস অ্যান্ড এভরিথিং সব কিছু পড়াশোনা স্টার্ট হয়। 3 বছরের একটা কমপ্লিট জার্নি, 15 to 18। তো মাঝখানে যা হয়, বেঙ্গলি মিডিয়াম থেকে আমরা বিলং করি, ইংলিশে ওখানে একটুখানি প্রবলেম হওয়া, দেন বিজনেস ব্যাকগ্রাউন্ড। তো আমার কাছে সবসময় খুব লজিক্যাল ছিল সব জিনিসগুলো, যতদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস পড়েছি। তারপরে যখন এই ইকোনমিক্স এলো, দ্যাট ইজ কমপ্লিটলি ধরছি কিছু একটা হবে মার্কেটে। তো দিজ আর দ্য থিংস আর ভেরি ভেরি ক্রুশিয়াল ফর মি। তো দেন ডিসাইডেড যে না, ইফ আই এম টেকিং দিস অপরচুনিটি, টেকিং দিস ক্যারিয়ার, সো আইল গো ফরওয়ার্ড উইথ ইট। তো বিবিএ পড়ার মাঝখানে ফার্স্ট আমার এখনো মনে আছে যে ব্রিটিশ ইনস্টিটিউটে বাবা আমাকে ভর্তি করেন। তো ফার্স্টে তোমার ছিল ইঞ্জিনিয়ারিং করার, তার জন্য তুমি জয়েন্ট দিয়েছিলে, মেডিকেলের এক্সাম দিয়েছো, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ট্রাই করেছো, অ্যান্ড দেন সাডেনলি তোমার চেঞ্জ হয়ে গেল বিবিএতে। তুমি যখন বিবিএ কোর্সটা চুজ করেছিলে, তখন কি তোমার ডিসাইডেড ছিল তুমি এইচআরে জয়েন করবে? না, কখনোই না। তখন আমার এখনো মনে আছে 18 বছর বয়স, জাস্ট ক্যারিয়ারের শুরু, যে কি করব। তো ফ্যামিলি ডিসাইডেড, আমি বাবাকে সবসময় মানি কি, বিকজ ইঞ্জিনিয়ার অ্যান্ড MBA, তো ডিসাইডেড যে বিবিএ করো। তো তারপরে তুমি মাল্টিপল অপশনস। সো মানে যখন বিবিএ তুমি শুরু করেছিলে, তখন তুমি জানতে না ফিউচারে বিবিএ কমপ্লিট করার পরে কিসে চাকরি করব, বাট ইউ স্টার্টেড উইথ দি ইন্সপিরেশনস অফ ইওর ফাদার। কারেক্ট, স্টার্টেড উইথ দি ইন্সপিরেশন যে হ্যাঁ, আমরা ঠিক আছে, লেটস গো ফরওয়ার্ড ইট। কারণ দুটোই ক্যারিয়ার অপরচুনিটি আমাদের সবার মধ্যে, ইঞ্জিনিয়ারিং নয় মেডিকেল, এছাড়া ক্যারিয়ার হতেই পারে না। নো ওয়ান ক্যান বি টিচার, নো ওয়ান ক্যান বি নাথিং, মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল করছে না মানে দে আর নাথিং। তো ঠিক আছে, চলো বিবিএ। আর তখন কি হতো, বাইরের লোককে যখন বলছি যে বিবিএ করছি, এটা কি,
এটা কি হয়, আচ্ছা বিএ করছিস, মানে মাঝখানে একটা বি বাদই দিয়ে দিল, রাইট? তো এটা স্টার্ট হয়েছে। তো দেন ব্রিটিশ ইনস্টিটিউটে আমি যেমন বললাম আমার ফার্স্ট ইংলিশ শিখতে যাওয়া ওখানে, ব্রিটিশ ইনস্টিটিউটে পড়াশোনা 2 বছরের, 1 বছরের সরি, গ্র্যাজুয়েশনের সময় থাকাকালীন একটা বেসিক ইংলিশ কোর্স, একটা অ্যাডভান্স ইংলিশ কোর্স। তো বিবিএ চলছে আমার, বেসিক ইংলিশ অ্যাডভান্স ইংলিশ চলছে। অ্যাডভান্স ইংলিশ কোর্স কমপ্লিট করার পরে মার্চ মাস তখন, তো যিনি স্যার ছিলেন আমাদের ব্রিটিশ ইনস্টিটিউটে নৈহাটিতে, আর ম্যাডাম যিনি ছিলেন হঠাৎ একদিন ডেকে আমাকে বললেন যে তুমি আমাদের যারা নতুন ব্যাচ আসছে তাদেরকে একটু ক্লাস করাবে। আলাম কি ক্লাস করাবো? না স্পোকেন ইংলিশ যেটা তুমি শিখেছো। আলাম ভেরি গুড, আমি করাবো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট টাইম। তার আগে টিউশনস তো ছোটোবেলায় করেছিলাম। ওই যে ক্লাসটা আমি যখন শুরু করি তখন সেখানে আমার সামনে যারা বসেছেন তারা কেউ ইন্ডাস্ট্রি লিডার, কেউ হয়তো 5 বছর চাকরি, 10 বছর চাকরি, আমার ফাদার ফিগার্স হয়তো কেউ ছিলেন, টিচার্স স্কুলের, ইভেন আর্মি পার্সোনালসও ছিলেন। তো তাদেরকে আমি তখন 18-19 বছরের একটি মেয়ে, সে ক্লাস করাতে শুরু করি স্পোকেন ইংলিশ, কর্পোরেট ইংলিশ অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সফট স্কিলস। দ্যাট টাইম আই রিয়েলাইজ যে আই ক্যান চুজ দ্য ক্যারিয়ার উইথ মাই প্রফেশনালিজম উইজিন ইন HR। এটা একটা সবথেকে বড় কথা তুমি বলেছো যে তোমার কাছে যে মুহূর্তে অপরচুনিটি এসছে তুমি টিচ করতে পারবে কাউকে। মেজরিটি অফ দ্য ক্ষেত্রে আমরা দেখেছি ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সাথে কাজ করতে গিয়েও এবং স্টুডেন্টদের সাথে কাজ করতে গিয়েও যখন আমরা তাদেরকে কোনো অপরচুনিটি দিই, দে অলওয়েজ সিট ব্যাক, যে তারা ওই অপরচুনিটিটা গ্র্যাব করার চেষ্টাই করে না। মেবি তাদেরকে অ্যাডিশনাল এফোর্ট দিতে হবে সেটার জন্য, অথবা কোথাও থেকে একটা ডারনেস, বাট যখন তুমি ওই অপরচুনিটিটা গ্র্যাব করেছো সেটা তোমার কাছে একটা উইন্ডো ওপেন করে দিয়েছিল। ওকে, অ্যান্ড দেন তারপরে তোমার বিবিএ কমপ্লিট করার পরে তুমি? হ্যাঁ, তো বিবিএ এটা আমার সেকেন্ড ইয়ারে, আমি তখন বিবিএতে মানে 5th, আমাদের তো সেমেস্টার ওয়াইজ থাকে, 4th সেমেস্টার কমপ্লিট করার পরে স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ ইন ব্রিটিশ ইনস্টিটিউট নৈহাটি। স্টিল গ্রেটফুল ফর দেম বিকজ আমাকে চান্স দিয়েছিলেন তারা ফার্স্টে। দেন ওখানে 6 মাস করার পরে আমারই কলেজের একজন ফ্যাকাল্টি মিস্টার সৌগত স্যার, ওনাকে আমি সেরকমই একজন মেন্টরই ভাবি। উনি আর আমার যিনি অলওয়েজ মেন্টর মিস্টার আভিক চ্যাটার্জি আমার HOD ছিলেন, তো তাদের যৌথ উদ্যোগে আমার কাছে অপরচুনিটি আসে ICA এডুস্কিল প্রাইভেট লিমিটেড, সেখানে জব করার জন্য। তো আমাদের ফাইনাল ইয়ারে তো তোমরা জানোই স্যার যে আমরা জব করতেই পারি, ট্রেনিং থাকে, ইন্টার্নশিপ থাকে, তো জবের অপরচুনিটি আসে আমাদের 3 দিন পার্ট টাইম আমি ওখানে কাজ করতে পারবো, 3 দিন কলেজ। আই কুইকলি গ্র্যাব দি অপরচুনিটি যে আমি চাকরি করব। তো আমি যখন মাস্টার ডিগ্রি স্টার্ট করি তার আগে আমার 3 বছরের জব এক্সপিরিয়েন্স অলরেডি ছিল, কমপ্লিটলি ইন HR। তো ICA এডুস্কিলে আমার মেন কাজটাই ছিল হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের, আমি ট্রেনিং করাতাম অ্যান্ড আমি TPO ছিলাম ওখানকার, মানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার যেটাকে আমরা এখন বলছি TPO। তো সেখানে স্টুডেন্টদেরকে কোর্স করানো হতো, PDPটা আমি করাতাম, মেনলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, HR এর ট্রেনিং যেটাকে বলে, অ্যান্ড দেন তাদেরকে পুরো প্লেসমেন্ট করানো। প্লেসমেন্ট বলতে তখন ইন্ডাস্ট্রিদের সাথে কথা বলা, ইন্টারভিউয়ে পাঠানো, বেসিক ইন্টারভিউ স্কিলস শেখানো, দেন তাদেরকে ফাইনাল রাউন্ড ইন্টারভিউ হলে নেগোসিয়েশন অ্যান্ড এভরিথিং। তো এই দুটো জব দিয়ে আমার স্টার্ট হলো। 2018 আই কমপ্লিটেড মাই BBA অ্যান্ড দেন আমার চাকরি কমপ্লিট হলো। তারপরে চাকরি অনেক দিন করেছি, তার সাথে সাথে আমার যেটা চলতো সেটা হচ্ছে MBA পড়ার জন্য যে আমাদের এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়, CAT MAT ZAT, তো সেটার একটা স্টাডি চলতো। 2019 I started my MBA full time from ভারতীয় বিদ্যা ভবন। 2 বছরের MBA, 21-এ I have completed my MBA। তো তারপর থেকে কমপ্লিটলি এখনো অবধি চাকরিতেই। সো এই স্পেসিফিক জায়গাতে তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি, যখন তুমি BBA স্টার্ট করবার কথা ভেবেছিলে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল বাদ দিয়ে, তোমার কাছে যদি একদম ডে ওয়ানে যখন তোমার এজ 18, তখন যদি তোমার কাছে ক্ল্যারিটি থাকতো যে তুমি HR-এ যাবে, সেটা তোমাকে কিভাবে বেনিফিট দিতে পারতো? যদি আমার কাছে তখন ক্ল্যারিটি থাকতো যে আমি HR-এ যাব, তাহলে ডেফিনেটলি অফকোর্স ইনিশিয়াল ডে থেকে আমি পড়াশোনাটা ওরমভাবেই করতাম, HR ওরিয়েন্টেড পড়াশোনা করতাম, ইন্টার্নশিপ ট্রেনিংস যেগুলো এখন বলি, বা HR-এ যেতে গেলে আমাকে কি কি করতে হবে সেটা যদি আমার কাছে ক্লিয়ার থাকতো বেনিফিশিয়াল ডেফিনেটলি হতো। বাট তখন ছিল না, কারণ ব্যাচেলার ডিগ্রিতে ফার্স্ট ঢুকেছি, there are 36 সাবজেক্টস, এখন তো ম্যাকআউটে সাবজেক্টই নেই, 22-23টা সাবজেক্ট পড়ে, উই হ্যাভ 36 পেপার্স ইন আওয়ার BBA। তো মানে ফার্স্ট সেমিস্টারে লাগতো
সব নিয়ে পড়বো, সেকেন্ড সেমিস্টারে লাইক ফাইন্যান্সটা না খুব ভালো লাগছে, থার্ড সেমিস্টারে এসে মার্কেটিং ছাড়া জগতই নেই। তো এইভাবে বুঝতে বুঝতে এসে লাস্টে দেখা গেল আমরা যখন ফাইনাল সেমিস্টার দেব তখনও অনেকের মধ্যে ক্ল্যারিটি নেই যে এরপরে এমবিএটা যে করব কি নিয়ে করব। তো এই স্পেসিফিক জায়গা থেকে তুমি আমাদের স্টুডেন্টের জন্য কি মেসেজ দিতে চাও, যে কোন জায়গা থেকে ক্ল্যারিটি থাকা উচিত এবং ক্ল্যারিটি থাকলে কি তার সুবিধা হবে ক্যারিয়ারে গোল অ্যাচিভ করার জন্য? আমি স্টুডেন্টদের সবসময় বলি যে তোমরা ফার্স্ট ইয়ারটা একটুখানি হানিমুন পিরিয়ড কাটাও, কোনো অসুবিধা নেই। কারণ কলেজ ফার্স্ট, মা বাবা স্কুলে কলেজে দিতে যাবে না, বন্ধুবান্ধব বিভিন্ন ধরনের বন্ধুবান্ধব, প্লাস একটা ওই মানে একটু কলেজে গেলে সব কিছু একটু ট্রাই করবো, একটু পালিয়ে একটু সিনেমা যাবো, সব করো ফার্স্ট ইয়ার অবধি। বাট যেটা হয় মেডিকেলে যদি আমরা যাই 5, তো ইঞ্জিনিয়ারিংয়ে 4, বাকি যা গ্র্যাজুয়েশন করছি সব 3। সো ইটস আ ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম। তো বেটার হয় যদি সেকেন্ড ইয়ার থেকে আমরা ক্ল্যারিটি একটা নিজেদের মধ্যে করে নিতে পারি। হ্যাঁ, তার জন্য একটু নিজেকে খাটতে হবে, একটু সবার সাথে কথা বলা। নিজেকে খাটার জায়গাতে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে সবাই নিজের কমফোর্ট জোনের বাইরে বেরোতে চায় না। হ্যাঁ, সে স্টুডেন্ট হোক বা ওয়ার্কিং প্রফেশনাল। রাইট। তো আউট অফ কমফোর্ট জোনে এসে কিছু এক্সপ্লোর করা আর নিজের কমফোর্ট জোনে থেকে কাজ করা, এটা নিয়ে তুমি কি বলবে? না, এইটা স্যার মানে এটা বেসিক্যালি তোমাকে আমি কেন এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করলাম, তুমি অলরেডি আউট অফ কমফোর্ট জোন থেকে বেরিয়ে মানে কমফোর্ট জোন থেকে বেরিয়ে তুমি ফার্স্ট বিবিএ করার সময় তুমি একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস শুরু করেছিলে এবং স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করিয়েছিলে, যেখানে তোমার সামনে অডিয়েন্স বসে আছে অনেক সিনিয়র পারসন। কারেক্ট, রাইট? তো এই স্পেসিফিক যে অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটা এবং এটা বাকি স্টুডেন্টদেরকে কিভাবে আরও নিতে পারে বা তারাও যেন এই জিনিসটাতে পার্টিসিপেট করে এবং সেটা কিভাবে তাদের কেরিয়ারে হেল্প করতে পারে, এই স্পেসিফিক জিনিসটাকে তুমি কি বলবে? এবার কমফর্ট জোনের যে ব্যাপারটা, এটা আমার সাথে এর আগেও যখন আমি স্টুডেন্টদের এখনও যে আমি কাউন্সেলিং করি ওদেরকে, বা কেউ যদি ওভার লিঙ্কডইনে হোক ওভার হোয়াটসঅ্যাপে হোক যত জিজ্ঞেস করলো যে ম্যাডাম একটু বলুন, তো আমার একটাই জিনিস থাকে যে you cannot stay in your comfort zone while you have in your career. Comfort zone is for your movies, for your dating career, for your own benefits. But যখন আমরা প্রফেশনালিজমে আসি, there is nothing like comfort zone. হতেই পারে না এটা। তো you have to came out of it, and তোমার কমফর্ট জোনের বাইরেই সবসময় অপরচুনিটিস থাকবে। আমি নিজে না খুব বড় ক্রিকেট ফ্যান, তুমি জানো অফকোর্স। তো লাইক আমি যখন অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যান সে যখন ব্যাটিং করছে, আই এম গিভিং দি এক্সাম্পল বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট ইন্ডিয়ান ব্যাটিং টিম অ্যান্ড এভরিথিং, আমি একদম ইন্ডিয়াতে নেই, সাপোর্টই করি না। তো যখন আমি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ব্যাট করছে, দে অলওয়েজ ফেস প্যাট কামিন্স, দে অলওয়েজ ফেস জশ হেজলউড, দে ফেস ব্রেটলি, দে ফেস গ্লেন ম্যাকগ্রাথ। দিজ আর নট কমফর্ট জোন ফর এন্টায়ার ওয়ার্ল্ড। তো তুমি ওটাকে যখন প্র্যাকটিস করবে, তুমি বাইরে এসে ইউ ক্যান ফেস এনিওয়ান। বাট তখনই যদি হয় যে না ডেভিড ওয়ার্নার ব্যাট করবে, মার্নাস লাভেশন বল করবে, হি কান্ট বল, তো ওটা তোমার কমফর্ট জোনে হবে না। ইউ হ্যাভ টু কেম আউট অফ ইউর কমফর্ট জোন ওয়্যার দি অপরচুনিটিজ আর দেয়ার। এই কমফর্ট জোনের জায়গাটাতে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি স্টুডেন্ট বা ওয়ার্কিং প্রফেশনাল বোথ ক্ষেত্রেই আমি দেখেছি তাদের কাছে একটা কমন এক্সকিউজেস খাড়া হয়ে যায় যে না এটা তো আমার জব রোল না। হ্যাঁ, দ্যাটস লেটস সে ফর এক্সাম্পল মানস্ট্যাক ডেভেলপার অর লেটস সে ইউআই ইউএক্স ডিজাইনার, তাকে তুমি একটা অন্য কিছু কাজ দিলে, লেটস সে ভিডিও এডিটিং এর কাজ দিলে, বা তুমি একটা বললে যে একটুখানি এটা দেখেন, না তো স্যার এটা আমার কাজ না। তো অ্যাকচুয়ালি হোয়াই দে আর সেইং দিস পার্টিকুলার থিং, অ্যান্ড ইজ দ্যাট বেসিক্যালি এই যে ব্যাপারটা তারা বলছে যে আমার এটা স্কোপের মধ্যে নেই, তাতে তাদের কেরিয়ারে কিভাবে হ্যাম্পার করতে পারে বা কিভাবে ওটা যদি অ্যাকসেপ্ট করে কিভাবে তাদের কেরিয়ারে উন্নতি হতে পারে? রাইট স্যার, এটা আমি তো এইচআরে রয়েছি আপনাকে বললাম, তো এটা মানে আমরা যদি যখন ইন্টারভিউ নিই তখনও একটা থাকে যে ম্যাম এটা না জব রোলে বলা ছিল না। থাকবে না মানে আমি এইচআরে 6 বছর কাজ করছি, there are multiple things which I have taken care which were not in my job role. ডিজিটাল টিমকে হ্যান্ডেল করা, আমি এখনো বলি যে ডিজিটাল মার্কেটিং ফর মি ইজ লাইক হ্যাঁ ঠিক আছে বাইরে অ্যাড দেওয়া। I don't know anything about digital marketing, but I have handled entire digital team, entire UI UX designing team and IT team. আমার IT তে নেই, নলেজই নেই, বাট আমি IT টিম হ্যান্ডেল করেছি ওদের কাজ। ইভেন আই হ্যাভ টকড উইথ মাই ক্লায়েন্টস অলসো যে আপনি কত দিনে কি কাজ পেতে পারেন, আমার IT একটা ছেলে কত দিনে ডেভেলপ করে উঠতে পারে, আমি কথা বলেছি তাদের সাথে। জব রোল কোথাও কোনো ফিক্স থাকে না। এইচআর এর জব রোল ট্রেনিং, ডেভেলপমেন্ট, হায়ারিং, পেরোল
এটা জাস্ট একটা বইয়ে লেখা আছে। আর মানে আমি যদি বলি যে কে আসো থাপাতে লেখা আছে, বাস ওইটুকুই। এটা ছাড়া এন্টায়ার ওয়ার্ল্ডটা ইজ মাই জব রোল। যখনই আমি বাইরে গিয়ে কিছু নেব, বেনিফিট অফকোর্স আমাকেই করবে, আর তার থেকেও কোম্পানি ইজ পেইং মি অ্যান্ড মেকিং মি লার্ন, তো এটা আমার অ্যাডিশনাল অ্যাডভান্টেজ। শিখতে গেলে বাইরে পয়সা দিতে হতো, এখানে আমি পয়সা নিচ্ছি অ্যান্ড শিখছি, তো এটা ডেফিনেটলি ইটস আ বেনিফিট অলওয়েজ। সো হোয়াট এক্স্যাক্টলি ইন্সপায়ার্ড ইউ টু বিকাম এইচআর? ইন্সপায়ার্ড মি বিকাম এইচআর, তো মেনলি যদি ইন্সপিরেশনটা ছেড়ে একটু ডিসিশনে বলি, মাই ফাদার ইজ MBA ফাইন্যান্স, so his always motive was to make me is a financial analyst or something like that, so that I can take care of his business. And finance and me is like me supporting India. It can never happen. So after my all entire college faculties and everything, they decided to take me as a marketing, because আমার communication skills এর জন্য বলো বা আমার designing skills এ বলো and knowledge outspoken, তো মার্কেটিংটা তোমার বেস্ট হবে। I choose HR, as I said, যখন আমি কমান্ড করছিলাম ক্লাসে বসে একটা এন্টায়ার পুল of students, those who are quite elder than me and much more established in their organizations, and then যখন আমি ICA তেও যাই যেখানে আমি প্লেসমেন্ট কাজ করি, তো ওই যে জিনিসগুলো যে I can tell something about the student or how to make the CV first thing, or how to sit in the interview, what to wear in the interview, তো ওই জিনিসগুলো যখন আমি শেখাই, সো দেন আই ডিসাইড টু দ্যাট আই এম ভেরি গুড উইথ পিপল। আমি তাদেরকে বোঝাতে পারবো, শেখাতে পারবো, তাদেরকে কিছু হেল্প করতে পারবো, অ্যান্ড দেন অফকোর্স আমার একটা পুল তৈরি হয়ে যাচ্ছে স্টুডেন্টদের সাথে, একটা বিট অফ আ গুড কমিউনিকেশন, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে একটা গুড কমিউনিকেশন। দেন আই ডিসাইডেড যে লেটস গো উইথ দ্য হিউম্যান রিসোর্স, যেটা আর বিবিএতে আমাদের পেপার ছিল, 3টে পেপার পড়েছি হিউম্যান রিসোর্স। দেয়ার আর ভেরি keen things in human resource, and human resource is the most difficult thing also, because where you handle human, যাকে প্রেডিক্টই করা যায় না, সকালে বললে বিকালে বুঝবে না, তো ওইটাই আমার ইচ্ছা ছিল। ইটস আ ভেরি চ্যালেঞ্জিং জব রোল, তো যেটা আমি মনে করি অ্যাপার্ট ফ্রম রঙ্গোলি মেকিং অ্যান্ড বার্থডে উইশেস, ভেরি চ্যালেঞ্জিং জব রোল। তো আমার তখন ওটাই ছিল যে while I was working, আমি তখনও ডিসাইড করতে পারিনি আমি MBA তে কি নেব, দে আই উইল গো উইথ দি HR ডিপার্টমেন্ট। ওকে, সো এখান থেকে এই যে স্টুডেন্টের যে জার্নিটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কলেজ হায়ারিং প্রচুর করেছো আমি দেখি, বা কলেজ অ্যাক্টিভিটিসে প্রচুর কানেক্টেড, তো আশা করি তুমিও এই সেম জিনিসটাই ফিল করেছো। কোনো একটা স্পেসিফিক কলেজে একটা স্পেসিফিক সিভির ফরম্যাট মেনটেন করা হয়, আর তার থেকেও বড় একটা সমস্যা হচ্ছে কোনো একটা স্পেসিফিক কলেজের কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে কোনো একটা ট্রেনিং হচ্ছে, লেটস এ পাইথনের, লেটস এ মানস্ট্যাকের, লেটস এ ডিজিটাল মার্কেটিংয়ের, তো সমস্ত স্টুডেন্ট ওখানে একই কোর্স করছে এবং সবার সিভি এক। তো এই স্পেসিফিক জিনিসটার জন্য তুমি স্টুডেন্টদেরকে এবং আমাদের কলেজ কমিউনিটিকে কি মেসেজ দিতে চাও, যে হাউ ইজ দিস রিয়েলি গোয়িং টু হেল্প সামওয়ান ক্যারিয়ার অর হোয়াট? হ্যাঁ, সো ফার্স্টে যদি যেটা তুমি বললে সিভির কথাটা আমি যদি বলি, কলেজ TPO is having a set of a CV that is correct, that is very good initial days, but while I am submitting that same CV to a corporate, they are not going to read it, because collegeর CV is completely oriented to academics, 10th কি করেছি, 12th কি করেছি, গ্র্যাজুয়েশনে কি করেছি, কি প্রজেক্ট করেছি, which we HR from the corporate are doesn't even care about it. আমরা দেখি যে প্র্যাকটিক্যালিটিটা কি আছে, আর যদিও বা তুমি অ্যাকাডেমিক্সে করে থাকো, হোয়াট ইয়োর অ্যাকাডেমিক ক্যান হেল্প ইন মাই অর্গানাইজেশন। তো CV কলেজের ফরম্যাটে থাকুক, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুস, বাট স্টুডেন্ট হ্যাজ টু মেক দেয়ার আনাদার CV যেটা তারা কর্পোরেটে সাবমিট করবে, so that to catch the corporate, which is actually connected with the actual job description, whereas আমি দুটো বললাম, where you have to change your second CV according to the organization you are applying. আমার উপরে লেখা আছে মানস্ট্যাক, এখানে একটা প্রজেক্ট জুনিয়র প্রজেক্ট ম্যানেজারের আমার একটা অপরচুনিটি এসেছে, মানস্ট্যাকের আমার দিয়ে কি হবে? whereas I also know যে আমার কিন্তু কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিল নেই, বাট I'll make my CV like that সো দ্যাট আমি এখানে কিছু কি যে ওয়ার্ডসগুলো সেগুলো ক্যাচ করবে। স্যার তুমিও জানো যে এখন ATS অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, তো দ্যাট ইজ নাথিং বাট আ কোডিং। ওর কাছে কিছু সাম সেট অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে, ওয়্যার ইয়োর CV নিডস টু ম্যাচ উইথ দ্যাস ওয়ার্ডস। আমি যদি CV তে না লিখি, দেন আমার তো CV আগেই ডাস্টবিনে চলে যাবে।
একদম So, make like যতই ভালো that. কোয়ালিটি থাকুক, যতই ভালো কোয়ালিটি থাক, ইভেন আমিও যদি এটিএস ফ্রেন্ডলি না বানাই উইথ 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আমার এইচআরএস সিভিও নেবে না, এক্স্যাক্টলি। বিকজ এটা এখন চলে গেছে, এআই এ টেকে চলে গেছে। আমি এখন আমরা ওরকম বসে বসে সিভি পড়ি না, অ্যান্ড স্টুডেন্টস আর মেকিং লাইক 3 pages 4 pages অফ সিভিস, there is Which is no also use. no And sense. not only students, last day আমার এখানে একজন instructional designer something একজন অ্যাপ্লাই করেছিলেন, his CV was 12 page, not taking the name. আমি একজন আমার পিএইচডি স্যারকে বললাম যে স্যার সিভিটা একবার দেখুন, তো বলছে হ্যাঁ দেখাও। তো পিডিএফ এ খুলেছি, ওপরে দেখা যায় তো কত পেজ বাই কত, 12 পেজ, সোমালি এটা ডিলিট করো আমি পরে আসছি, সিম্পলি। অ্যান্ড দ্যাট গাই, ইফ a guy or a lady is making his CV for 12 page means he has something to write, but what can we say, 1/12 একটু ডিলিট করো আমি পরে এসে দেখছি, that's it. নাও এবার যদি আমি ট্রেনিংটা নিয়ে কথা বলি, মানে কোনো একটা কলেজে দেখেছি কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে একই ট্রেনিং সবাই করছে, হোয়ার দেয়ার হ্যাভ দি ডিফারেন্ট সেট অফ পিপল, ডিফারেন্ট সেট অফ মাইন্ডসেট, ডিফারেন্ট সেট অফ টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস, but they are doing the same training, Right. so is that really going to help them? এবার হেল্প বলতে যদি সেম ডোমেনের হয় তাহলে হেল্প করতে পারে। সাপোজ যদি আইটির কোনো ট্রেনিং হয়, ওয়েল বিসিএ ইজ গেটিং দ্য ট্রেনিং, বিটেক ইজ গেটিং দ্য ট্রেনিং, বিএসসি ইজ গেটিং দ্য ট্রেনিং, ফাইন, অত অবধি মানতে পারি, বাট বিবিএ বিকম দের ইজ নো ইউজ অফ দ্যাট। No, let's say BTech in CS, BTech in CS এ আমাদের কাছে 60 স্টুডেন্ট আছে একটা কলেজের ক্যাপাসিটিতে, 60টা স্টুডেন্টই কি পাইথনের ট্রেনিং করার জন্য ইন্টারেস্টেড থাকা উচিত বা থাকবে কখনোই থাকবে না। they have different set of mindset, they have Right. different taste and preferences, but কলেজে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা ইন্টারভিউ ড্রাইভ, ক্যাম্পাস ড্রাইভে যাই, দেখি যে প্রত্যেকেই পাইথনের উপর কোর্স করেছে। হ্যাঁ, তো সিভিতে ওই একটা কোর্স থাকে বা একটা ইন্টার্নশিপ থাকে যেটা সবাই করেছে। হ্যাঁ, এবার দেখুন স্যার, ওটা কলেজের যদি এন্ড থেকে বলি, কারণ আমিও তো ছিলাম গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে, তো কলেজের একটা থাকে যে দে হ্যাভ দেয়ার সেট অফ প্রমিসেস টুয়ার্ডস দ্য স্টুডেন্টস অ্যান্ড দি গার্জিয়ান, যে আমরা কলেজ থেকে এগুলো করাই। বাট আমার স্টিল মনে হয় যে এখনের দুনিয়াতে দাঁড়িয়ে 2025 মানে কি করলে ইমপ্রুভ হতে পারে স্টুডেন্টদের, কারণ তারা ট্রেনিং করছে, ঠিক আছে, তারা পাইথন শিখছে, সবাই শিখছে, ঠিক আছে, বাট অ্যাকর্ডিং টু মি আমি যদি বলি, ইটস মাস্ট নিড টু বি পার্সোনালাইজড, অ্যাটলিস্ট তাদের কাছে 4-5টা অপশন দেওয়া উচিত বেসড অন দেয়ার টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস, এবং তাদের কেরিয়ারে তারা নিজেরা কি করতে চায় তার উপরে বেস করে তারা যেন ট্রেনিং প্রোগ্রামটা চুজ করতে পারে, যাতে রাইট আফটার কমপ্লিটিং দি ডিগ্রি কোর্সেস তারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারে। তো এই স্পেসিফিক রিজনটার জন্য আমি বলবো, আপনি যেমন এক্সাম্পল দিলেন যে there are 60 স্টুডেন্টস, কলেজ থেকে তো আমরা কোর্স করাচ্ছি, তো ওয়াই নট উই গেট একটু ডিপ রিসার্চ করে, যে 60 স্টুডেন্টসের থেকে একটা ফর্ম কালেক্ট করে, যে উই অফকোর্স আমি ওদের থেকে যদি ফর্ম নিয়ে ওরা যা ইচ্ছা তাই বলবে, অ্যাটলিস্ট 4-5 অপশনস আর দেয়ার অ্যাকর্ডিং টু দেয়ার ব্যাকগ্রাউন্ড, কারণ আমরা কোর্সেস করাতেও শুরু করি 3rd ইয়ার থেকে, সো 2 ইয়ার আমার কাছে আছে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করার, তারা কি জানে না জানে কলেজের একটু বোঝা হয়ে যায়। এই সেম জায়গাটা থেকে স্টুডেন্টদের সাথে ওরা অলরেডি 3 বছর কাটাচ্ছে একটা কলেজ, তো স্টুডেন্টের প্যাশন এরিয়া আইডেন্টিফাই করা তাদের পক্ষে টু ইজি, সমস্ত মেন্টরদের সাথে কানেক্টেড আছে তারা, এন্ড অ্যাকর্ডিং টু দি স্টুডেন্ট, ইফ কলেজ ক্যান পার্সোনালাইজড, রাইট, দেন আই থিংক, আমি 4-5টি অপশন দিলাম, ইউ চুজ, অ্যাটলিস্ট সবাই পাইথন বা সবাই ওই ডেটা সায়েন্স এআই এমএল এ গেল না, কেউ অন্য কিছু করলো, মেবি আর ডিজিটাল মার্কেটিং, মেবি কারোর কিছু ভাল লাগে না, তার ডিজাইনিং খুব ভাল লাগে। এখন গ্রাফিক ডিজাইনিং এর যে জিনিসটা, দ্যাট ইজ আ ভেরি ভেরি গুড থিং। গ্রাফিক ডিজাইনিং একটা পোস্টার যারা বানায় আমি দেখি এত সুন্দর বানায়, তো মেবি হতেও তো পারে কেউ বিটেক করেছে, বাট তার গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং যেটা আপনি বললেন, দিস আর ভেরি কিন থিং, আর এখন তো আমরা ওটাতেই চলছি। এই গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইউআই ইউএক্স এর বা ভিডিও এডিটিং এর এই পার্টটা বলতে, আমাদের এখনো কমিউনিটিতে, স্টুডেন্ট কমিউনিটিতে বা আমাদের যারা হচ্ছে আন্ডার এমপ্লয়েড মানে আনএমপ্লয়েড পিপল, তাদের কাছে একটা মিথ আছে যে ইফ আই এম নট কমপ্লিটেড মাই বিটেক অর আইটি, বিটেক অর সামথিং লাইক ইন ইঞ্জিনিয়ারিং, দেন আই এম নট এলিজিবল ইন আইটি কোম্পানিজ অর এনি প্রাইভেট কোম্পানিজ। এটা কি ঠিক না? যে কোনো নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকেও যারা হচ্ছে গ্র্যাজুয়েশন করছে বা 12 কমপ্লিট করছে, তারাও গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং শিখে নিয়ে তারা তাদের ক্যারিয়ার জার্নি স্টার্ট করতে পারে? ডেফিনেটলি পারে, বিকজ আমার মনে হয় আপনি যেটা তখন বললেন যে চুজ কি করে করবে, আমি তখন একটা কথা বলেছিলাম যে নিজেকে একটু খাটতে হবে। এই খাটনিটার জায়গাটাতেই আসে হচ্ছে রিসার্চ।
এক্স্যাক্টলি রিসার্চ করতে হবে যে আমার এখন ইন্টারনেট আমাদের হাতে, তো আমি নেম সিম্পল লেখো আই হ্যাভ কমপ্লিটেড মাই 12th, আই ওয়ান্ট টু ডু দিস, ওয়্যার ক্যান আই ডু, হাউ ক্যান আই ডু, এভরিথিং ইজ দেয়ার। আই থিঙ্ক গ্রাফিক ডিজাইনিং যেটা বলে, ভিডিও এডিটিং, সেগুলোর দেয়ার আর মাল্টিপল কলেজেস অ্যান্ড ইভেন প্রাইভেট ইনস্টিটিউশনস যারা 12 পাস কলেজের স্টুডেন্টসদেরকেই এগুলো শেখায়। এবং মানে আমি আমার লাইফেই এত হায়ার করেছি, দে আর জাস্ট কমপ্লিটেড দেয়ার 12th, মেবি গ্র্যাজুয়েশনও করেনি, বাট দে আর দ্য বেস্ট গ্রাফিক ডিজাইনার আই হ্যাভ এভার মেট। আমার লাস্ট কোম্পানিতেও ছিল একজন, আমার এই কোম্পানিতেও রয়েছে, দে আর ব্রিলিয়েন্ট, দ্য গ্রাফিক ডিজাইনার্স, দ্য ভিডিও এডিটার্স, দে আর ব্রিলিয়েন্ট, বাট কোনো ডিগ্রি নেই। আমরা যখন রেগুলার কাউন্সিলিং করি, কাউন্সিলিংয়ে যখন আমরা স্টুডেন্টের সাথে কথা বলি, আমরা সেম কোয়েশ্চেনটা রিপিটেড টাইম পেতে থাকি যে স্যার আমি তো ডিগ্রি করিনি, আমি তো গ্র্যাজুয়েশন করিনি, আমি তো জাস্ট 12 পাস, আমি কি চাকরিটা পাবো, বা আমি তো নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, আমি কিভাবে করব। বাট to become a graphics designer, to become a video editor, you must have to good thinking process, and you must have to creatives. This is the main part, and rest of the part is the tool knowledge, right? So tool knowledge টা একটা ট্রেনিং এ শিখিয়ে দাও। টুল নলেজ তো এখন যা হয়ে গেছে, ইউটিউব খুললে আমি টুল নলেজটা আমি যদি খুব ভালো করে পড়ি আমি পেয়ে যাব। আমার মেন মাইন্ডসেটটা লাগবে যে হ্যাঁ আমি এটা করতে চাই, আমি যদি এটা করতে চাই দেন আমি নিজের মতো করে শিখে নেব জিনিসটা। হ্যাঁ, যদি কেউ শিখতে চায়, ইটস ইভেন নট রিকোয়ার্ড টু গো উইথ এনি ট্রেনিং ইনস্টিটিউট। নো, দে ক্যান লার্ন বাই দেমসেলফ ইভেন। দেয়ার হ্যাভ এ লট অফ কন্টেন্টস অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট টুডে, রাইট? সো তোমার এই এন্টায়ার কেরিয়ার জার্নিতে তোমার হার্ডেল কোন কোন জায়গাতে তুমি ফেস করেছো? হার্ডেল বলতে কি জবের মধ্যে বলছো? হ্যাঁ, জবের মধ্যে। জবের মধ্যে হার্ডেল বলতে অনেকবারই ছিল। ফার্স্ট হার্ডেল যেটা ফার্স্ট মানে ইনিশিয়াল যখন ক্যারিয়ার স্টার্ট করেছি তখন যে হার্ডেলটা পেয়েছি সেটা হচ্ছে এইচআরে এমবিএ এর পরে চাকরিতে যাওয়া, এইচআর ডোমেনে চাকরিতে যাওয়া। আমার ওপেন, আই ওয়াজ অলওয়েজ ওপেন, আমি স্টিল এখনও অতটাই ওপেন চাকরি করতে, বাট তখন ছিল যে আমি ডোমেনে চাকরি করব অ্যান্ড আই হ্যাভ টু বি ভেরি ফ্লেক্সিবল, যে আমি এটা আমার জব রোল নয়, বা এই যে জিনিসটা আমি করব না, এই জিনিসটা করলে হবে না। প্রিটি বিট শিওর, কয়েকটা রিজেকশনে বোঝা গেছিল, ইন্টারভিউ রিজেকশনে। ওকে, when you জাস্ট ইন্টারাপ্ট করছি, যখন রিজেক্ট হয়েছিল দুটো তিনটে জায়গা থেকে, হোয়াট ইউ ফিল? ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম যখন রিজেকশন এসেছিল যে না আমরা নিতে পারছি না, তো সত্যি কথা বলতে আমার রিজেকশন একটু কম এসছে, বাট স্টিল এসছে ডেফিনেটলি, ইনিশিয়াল ক্যারিয়ারে অনেকটাই এসছে। তো তখন থাকতো যে হোয়াট আই ডিড রং, মেন আমার যে কোয়েশ্চেনটা ছিল যে হ্যাঁ পড়াশোনায় তো খুব ভালো, আমার মার্কস আর প্রিটি গুড, টেকনোতে এবং ভবনসে মার্কস আর প্রিটি গুড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মার্কসও ভালো, প্লাস যাওয়া আসাও তো বলেছি হ্যাঁ স্যার করে নেবো, যেখানে দেবেন চাকরি করে নেবো, রিজেকশনটা কেন হলো? সো রিচিং আউট টু দ্যাট ইন্টারভিউয়ার যে স্যার কী ভুল করেছি, বা কলেজে যে কি ভুল করেছি। তো ভুল হয়তো কিছু ওরকম মানে ম্যাসিভ কিছু করিনি, ভুল আনসার কিছু দিয়েছি বা কিছু রিজিট করেছি, অফকোর্স তখন তো বলেইছিলাম এটা করবো না ওটা করবো না। তো নিড টু বি ভেরি ফ্লেক্সিবল। অ্যান্ড দেন হার্ডেলটা এলো যে হ্যাঁ ঠিক আছে এবার এইচআরে চাকরিতে ঢুকতে হবে, ইন্টারভিউ নিতে হবে। তো ওই একটা হার্ডেল ছিল, অ্যান্ড যত এক্সপিরিয়েন্স হচ্ছে হার্ডেল আরও বাড়ছে। কোম্পানির মিট আপ করা, কোম্পানির আমাকে স্যুট আপ করা, এই জিনিসগুলো একটা হার্ডেল থেকে যায়। প্লাস এন্টায়ার এমপ্লয়ি পুল নিয়ে কাজ করা এইচআর ডিপার্টমেন্টে, তো এন্টায়ার একটা মানে দেয়ার আর মাল্টিপল, মানে আমার টিমেই আমি লাস্ট 10 পিপল নিয়ে আমি এইচআরে কাজ করেছি। 10 আর লাইক 10 ফ্রম আদার জোনস, 10 প্ল্যানেটস, তো তাদেরকে নিয়ে সাথে কাজ করা, তো ওই জিনিসগুলো হার্ডেল একটু থেকে যায়। এইচআরে বা যে কোনো ডোমেনে, সেই সমস্ত প্রত্যেকটা ডোমেনে আমাদের কি আছে না, একটা টার্গেট নিয়ে কাজ করতে হয় যে আমাকে এই টাইমের মধ্যে এই স্পেসিফিক জিনিসটা কমপ্লিট করতে হবে। সেটা সেলসে বলি বা এইচআরে বলি বা মার্কেটিংয়ে বলি বা যে কোনো ডোমেনে, যে কোনো জায়গাতে। বাট যখন কেরিয়ারের আর্লি ডেতে আমরা কেরিয়ার স্টার্ট করি, মেজরিটি অফ দ্য ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মানুষজন স্পেসিফিক্যালি সেলসের ডোমেনটাকে বলে যে না এটা তো টার্গেট ওরিয়েন্টেড, আমি যাবো টার্গেট ওরিয়েন্টেড যাবো না, কিন্তু তারা অপোজিট সাইডে এটা জানে না যে তাদের অন্য যে ডোমেনগুলো চুজ করছে সেখানেও টার্গেট আছে। সো এই যে মিথটা, এই যে মাইন্ডসেটটা, হোয়াট ইউ উইল সে? না, টার্গেট ইজ এভরিওয়্যার অ্যাকচুয়ালি, মানে এটা তো শুধু জবে নয়, আমার মনে হয় যখন আমরা কলেজ স্টার্ট করি বা স্কুল করি তখনও আমাদের টার্গেট থাকে না, 6 মাসের সেমিস্টারটা তো দিতে হবে, একদম 2টো সিএ দিয়ে সিলেবাস কমপ্লিট করতে হবে, দ্যাট ইজ অলসো আ টার্গেট।
আমি সকালবেলা উঠলাম, আমাকে 10টার মধ্যে যদি কলেজ ঢুকতে হয়, দ্যাট ইজ অলসো মাই টার্গেট যে আমাকে কখন উঠতে হবে, আমাকে কিভাবে সব কাজ করতে হবে। তো ডোমেনে সব, যে কোনো ডোমেনে আমি কাজ করি, টার্গেট সব জায়গায় আছে, কাজ শেষ করেই বাড়ি যেতে হবে, দ্যাট ইজ আ টার্গেট। এছাড়া ইভেন মানে আমি সবসময় সবার থেকে শুনেছি যে কি নিয়ে পড়াশোনা করছিস এমবিএতে, এচআর, কারণ টার্গেট নেই। কে বলেছে? তারপর যখন রিক্রুটমেন্টটা স্টার্ট করবে, তখন যখন একটা ট্যাট বলি আমরা, ও যে এত বাজে ওয়ার্ড, ওটা টার্ন অ্যারাউন্ড টাইম হয়, ওটা ট্যাট দিয়ে দিল একটা, কিসের ট্যাট না এই প্রোফাইলটা এর মধ্যে আনতে হবে। কোথা থেকে আনবো? কোথা থেকে আমি আনবো? আমার পক্ষে পসিবল নয়। না আমার কাছে ঠিক ক্যান্ডিডেট আছে, না আমার কাছে টাইম আছে, বাজেট তো জিরো আছে। অ্যান্ড মানে যখন আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে করবো, আমরা ট্যাট মিট করবো, স্যালারি কত? ঠিক আছে 2 লাখ টাকা স্যালারি, জবের যা রোল তার 6 লাখ এরকম নেই, এবার সেটাকে 2 লাখে নামাও, দ্যাট ইজ আ টার্গেট। ঘুম উড়ে যায় রাত্রিবেলা যখন আমরা মানে এলিট লেভেলস যখন হায়ার করি না, ঘুম উড়ে যায়। বিকজ যে 40,000 পাচ্ছে তাকে আমি বলছি আপনি 20-তে জয়েন করুন, দেন বাড়িয়ে দেবো। বুঝতে পারছেন স্যার ডিফারেন্সটা? তো ওই যে যখন ট্যাগটা পড়বে, ওটা মার্কেটিংয়ের থেকে খারাপ। তো সোজা কথাই যদি আমরা বলি, তাহলে প্রত্যেকটা জব রোলে একটা করে টার্গেট আছে, আর আনটিল এন্ড আনলেস ইউ হ্যাভ দি টার্গেট এন্ড ইউ উইল ওয়ার্ক উইদিন দি টার্গেট, দেন ইউ উইল নট এবল টু গ্রো, না, রাইট? ওকে, সো হাউ ডু ইউ ওভারকাম দিস স্পেসিফিক চ্যালেঞ্জেস, লাইক যখন তোমার কাছে খুব ট্যাট কাছে আছে, ওকে, তোমাকে ক্লোজ করতে হবে প্রোফাইলটা, বাট ইউ হ্যাভ কনজিউমড ইউর ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ, দেন হোয়াট ইউ ডু? এবার দেখো, ওটা ডিপেন্ড করে, মানে এটা তো খুব স্পেসিফিক হয়ে গেল জব প্রফেশনালসদের জন্য। এটা নেগোশিয়েট করা উইথ দ্য ক্যান্ডিডেটস অর নেগোশিয়েট উইথ মাই এমপ্লয়ার, যে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া তখন। তো এটা মেনলি এটা খুব স্পেসিফিক টু যারা এইচআরে রয়েছে বা যারা কাজ করছে তাদের জন্য। অফকোর্স ডেফিনেটলি তার মধ্যে নিজেকে প্রচুর খাটতে হয়। তো এই জিনিসগুলো তো রয়েছে, নিজের খাটনিটা আমি ছেড়ে দিলাম, ওটা তো আমার ওপরে, আমি করতে পারবো কিনা। বাট হ্যাঁ, তখন কোম্পানিজ ডু নেগোশিয়েট উইথ, তারাও জানে, বিকজ একটা নোটিস পিরিয়ডের ব্যাপার থাকে, একটা বাজেটের ব্যাপার থাকে। তো ওভারকাম করতে গেলে তার এসব কিছুর পরে ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার উইথ ইউর মাইন্ডসেট যে ইয়েস আই উইল ডু ইট, অর এলস আটকে যাবে। ওকে, আজকের দিনে মেজরিটি অফ দ্য ক্ষেত্রে তুমি অ্যাজ এন এইচআরে থাকাকালীন কি চ্যালেঞ্জেস ফেস করেছো হোয়াইল ইউ আর হায়ারিং দি ফ্রেশার্স? মেন চ্যালেঞ্জেস হচ্ছে যেটা ফ্রেশারদের বা যেটা তুমি বাইরে সবসময় শুনতে পাবে, জব নেই। আর আমি সবসময় বলি আমার কাছে পড়ে রয়েছে, লোক নেই। তো মিটিং দ্য গ্যাপ, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড হোয়াট দ্য ক্যান্ডিডেট আর হ্যাভিং, দ্যার ইজ এ হিউজ গ্যাপ। ওই গ্যাপটা যদি ফিল আপ হয়ে যায়, দেন আনএমপ্লয়মেন্টটা খুব কমে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে জব অপরচুনিটিটাও থাকতে হবে, বাট দেয়ার আর জব অপরচুনিটিস, এই স্পেসিফিক জায়গাতে একটা রিসেন্ট একটা আর্টিকেল বেরিয়েছিল ইকোনমিক্স টাইমসে, 62% অফ আওয়ার ক্যান্ডিডেটস আর বেসিক্যালি এমপ্লয়েবল, যারা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট কমপ্লিট করছে, সে টেক থেকে হোক বা নন টেক থেকে হোক, অ্যান্ড আউট অফ দ্যাট 62% অনলি 15% ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য জব, রাইট? ওকে, সো এই যে হিউজ গ্যাপটা তৈরি হচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক কেন তৈরি হচ্ছে? But they have completed their degree courses, they have completed everything, they have completed their training program, they have pursued their internships and everything, but still why 15% only? এইটার জন্য দুটো রিজন থাকে। ফার্স্ট রিজন যেটা আমার স্টিল মনে হয় ফর ফ্রেশার্স, আমি এটা সব কলেজেও যখন যাই আমি তখনও বলি, দ্যাট কলেজ প্রফেসর্স, টিপিওস অ্যান্ড ফ্যাকাল্টিজ, দে হ্যাভ মেড আ ভেরি fancy world for the students, যেটা কর্পোরেট নয়। লাইক তুমি once you have completed your BBA or BCA or BTech, you will get a cozy chair with your own platform. There are 10 people will be standing in front of you. You can give them the order, they will get your job done and you will be getting a managerial post. এটা পসিবলই নয় কোনোদিনও। এটা ফ্রেশ গ্র্যাজুয়েট, ফ্রেশ মাস্টার্স, তাদের জন্য নট পসিবল। দিস ইজ আ ভেরি ফ্যান্সি ওয়ার্ল্ড। এইটা কলেজের একটা ইন্টেনশন থাকে বা তাদের এটা একটা মোটিভেশনও থাকে, উইচ অকার্স ইন আ নেগেটিভ ওয়ে অলসো। তো তাদের মাথায় কি বসছে যে আমি একবারই কলেজ থেকে বেরোলাম, স্যারেরা বলেছেন এই জব রেডি, বাট যখন তারা প্লেসমেন্টে বসছে, দ্য জবস আর কামিং, ইদার তোমায় সেলস করতে হবে বা তোমায় 9 to 5 এর পুরো আইটিতে কাজ করতে হবে বা তোমাকে রিগারাসলি হায়ারিং করতে হবে, বিকজ আউটার ওয়ার্ল্ডটা এটা। অ্যান্ড সেকেন্ড, একটা তো আমার মাইন্ডসেট হয়ে গেছে, আমাকে কলেজের টিপিও বলে দিয়েছেন যে এরকম তুমি জব পাবে।
অ্যান্ড সেকেন্ড ইজ আই অ্যাম ভেরি মাচ রিজিড টু অ্যাকসেপ্ট এনিথিং। বিসিএ করেছি, কোডিং করা আমার কাজ, আই উইল ডু কোডিং অনলি। একদমই না। একটা কোম্পানি উইদাউট হ্যাভিং এনি নলেজ, জাস্ট তুমি বেসিক বিসিএ পড়েছো, সেটা তোমাকে কেন দেবে এত টাকা? তুমি ইন্টার্নশিপ করেছো, ভেরি ফাইন, একটা পজিটিভ মার্ক পেলে, বাট ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেটস ইজ নাথিং বাট আ সার্টিফিকেট, রাইট? আমি ওটা তো কোর্সেরাতে চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, কোর্সেরা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সার্টিফিকেট পেয়ে গেছি, দের ইজ নো ইউজ অফ ইট। তো যতক্ষণ না আমার কাছে একটা ক্লিয়ার পিকচার থাকবে যে 3 বছর পরে আমি একটা লোকালয়তে গিয়ে এমন জায়গায় পড়বো, দেয়ার আর মাল্টিপল ক্যান্ডিডেটস হু আর হ্যাভিং মাচ মোর ডিগ্রিজ, আমাকে সেখানে স্ট্যান্ড করতে হবে। তো ফ্যান্সি ওয়ার্ল্ডটা থেকে বেরো, যেটা কলেজে বলছে, ভেরি গুড, দে আর ভেরি মাচ মোটিভেটিং, বাট দ্যাট ইজ আ ভেরি ভেগ মোটিভেশন, যেটা আমাদেরও দিয়েছিল। একবার বিবিএটা কমপ্লিট হোক, ইউ উইল বি ইন আ ম্যানেজারিয়াল পোস্ট। 6 বছর পরে এসে সিনিয়র ম্যানেজার পোস্ট পেয়েছি, আগে কোথায় ছিল আমাদের? অ্যান্ড দেন স্টুডেন্টস আর ভেরি মাচ রিজিড, দে ক্যান নট, স্টুডেন্টদের কাছে একটা মাইন্ডসেট, ওকে আমি তো বিটেক পড়ছি, আমি তো বেরোবো এখান থেকে, তো 6 এলপিএ জব আমার জন্য ওয়েট করছে। কেউ দেবে না। হ্যাঁ দেবে, আমি বলছি না দেবে, দেয়ার আর 2 এলিট নেমস যারা দেয়, আইআইটি অ্যান্ড আইআইএম। তো ওখানে ঢোকার জন্য 99 অ্যান্ড 98 পার্সেন্টাইল, ওটা রেস্ট অফ দ্য স্টুডেন্টস আর ডিফারেন্ট, তাদের ওই 62 অ্যান্ড 15%-এ তারা আসেনি। নাও এখানে আরেকটা জিনিস যেটা প্রবলেম আমরা, মানে আমি মনে করি যে কেন এতটা গ্যাপ, তার পিছনে মেবি কোথাও থেকে আমাদের প্যারেন্টস অ্যান্ড গার্জেনরাও দায়ী, রাইট? কারণ আমাদের প্যারেন্টস অ্যান্ড গার্জেন তারা অলওয়েজ ফোকাস করে কি আইদার ইঞ্জিনিয়ারিং, আদারওয়াইজ মেডিকেল, আর না হলে তোমার কাছে অপশন আছে এসএসসি, পিএসসি অর রেল, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম। বাট ইজ ইট রিয়েলি ট্রু যে এই 4-5টা জায়গা ছাড়া আর কোথাও চাকরি নেই? না, ডেফিনেটলি নট স্যার। যদি মানে একটা খুব বলছি, আমি প্যারেন্টসদেরকে ছেড়ে দিচ্ছি বসে, প্যারেন্ট আমার বাড়িতেও আছে, তো প্যারেন্ট বলাও যাবে না। যদি এটাই হতো যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যান্ড আইসিএসসি, পিএসসি, তাহলে সত্যি কথা বলতে আমি আর আপনি এখানে বসতাম না আজকে। এটা পুরো ডিফারেন্ট জনারে এসে আপনি স্টার্ট করেছেন, আমি স্টার্ট করেছি, দ্যাটস ওয়াই উই আর হিয়ার, মানে সিটিং হিয়ার অ্যান্ড ডিসকাসিং অ্যাবাউট দিস টপিক। দেয়ার আর মাল্টিপল অপরচুনিটিস। সো এই জায়গাটা থেকে তোমার কোথাও থেকে মনে হয় না যে আমাদের প্যারেন্টসদেরও একটু এডুকেট হওয়া উচিত, নিজেদের একটু গ্রুম করা উচিত? রাইট। সো হোয়াট ইউ ওয়ান্টস টু সে ফর আওয়ার প্যারেন্টস? So not hurting any parents and not hurting my mom and dad, because আমিও গ্র্যাজুয়েশনে আগে মেডিকেলে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি যেটা বললাম আমি ছিলাম, বাট ইয়েস মাই ফাদার অলওয়েজ সাপোর্টেড যে হ্যাঁ ঠিক আছে অন্য লাইনে তুমি যাও, বিকজ হি ইজ ফ্রম এমবিএ, তো ওই জায়গাটা অনেক ইজি হয়ে গেছিল। সো ভেরি, আই এম নট সেইং যে প্যারেন্টসদেরকে ডিসিশন নেওয়া উচিত, আই এম নট ইন আ, আমার মায়ের কথা, ইউ আর নট আ প্যারেন্ট, ইউ ক্যান নট ডিসাইড, ডেফিনেটলি, বাট আই স্টিল উইল বি সেইং দ্যাট যে তারা যাই ডিসিশন নিক, হোয়াট এভার দে আর টেকিং দ্য ডিসিশন, দে শুড গেট আ ক্লিয়ার নলেজ অ্যাবাউট দ্য ডিসিশন। আনটিল অ্যান্ড আনলেস আমার কাছে নিজের কাছে আইডিয়াটা ক্লিয়ার আছে, আমি না পোস্ট করতে পারি না কারোর উপর। কারণ ম্যাক্সিমাম কি হয়, আমাদের ফাদার ফিগার্স যারা রয়েছেন তারা চাকরি করছেন, ইদার গভর্নমেন্টে, উইচ ইজ আ ভেরি সিকিওর্ড ওয়ান, বা তো কোনো একটা ভালো কোম্পানিতে চলে গেছেন। তো তাদের কাছে থাকে যে বাবা তোমার জীবনটা ঠিক করতে গেলে এই 5টাই ক্যারিয়ার অপশনস আর দেয়ার। নো, আনটিল অ্যান্ড আনলেস ইউ ডোন্ট নো অ্যাবাউট দি মার্কেট, ইউ ক্যান নট পোজ টু দ্যাট স্টুডেন্ট। তাতে কি হবে, না ওর ইচ্ছা থাকবে, না ওটাকে নিয়ে এগোবে, না ও পড়াশোনা করবে, জাস্ট ডিগ্রি, বিটেক অ্যান্ড দেন রেস্ট আমি আনএমপ্লয়েড। তো ডিসিশন আপনারা নিন, আমি কখনো মানা করবো না, প্যারেন্টস আর দ্য বেস্ট ডিসিশন মেকার্স অলওয়েজ, বিকজ তারা অনেক এক্সপিরিয়েন্স, বাট ইউ আর নট ইন এক্সপিরিয়েন্স ইন দ্য কারেন্ট মার্কেট সিনারিও। So they need to explore. They need to explore and sit with the people who are right. যেমন আপনি যেরকম ইনিশিয়েটিভটা নিয়েছেন, where I am a very junior here, but আমার থেকে আরো বড় ইন্ডাস্ট্রি লিডার্সরা আসবেন, তারাও আমি মনে করি মোর অর লেস এটাই হয়তো বলবেন, get sit with them, attend this sort of seminars, go with the podcast, যারা এখন তো এটারই যুগ, পডকাস্ট অ্যান্ড ইন্টারভিউজ প্রচুর আছে লিঙ্কডইনে, ইন্ডিডে এবং আমাদের যেটা ইউটিউবে ভর্তি পডকাস্ট, সব কর্পোরেটসদের নিয়ে এসে তাদের পডকাস্টগুলো শুনুন একবার একটুখানি, বাচ্চাদের নিয়ে বসে বা নিজেরা, তো নিজেদের ডিসিশন তৈরি করতে অনেক ইজি হয়ে যাবে, এখানটা থেকে রাইট ডিসিশন হবে। আরো একটা জিনিস যেটা আমাদের গার্জেনদের মধ্যে যেটা আমরা দেখতে পাই মেজরিটি অফ দ্য ক্ষেত্রে, দুটো প্রবলেম, একটা হচ্ছে গভর্নমেন্ট জব, একটা হচ্ছে প্রাইভেট জব। গভর্নমেন্ট জব ইজ সিকিউর, বাবা প্রাইভেট জবে যাওয়ার দরকার নেই, হ্যাঁ, আর প্রাইভেট জবে জীবন শেষ হয়ে যাবে, হ্যাঁ, রাইট রাইট। তো এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটার এগেইনস্টে তুমিও প্রাইভেটে এতদিন আছো, 5 বছর, ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার ফ্রম প্রাইভেট সেক্টর স্টিল ইন প্রাইভেট।
So what do you want to share like to our audience? মেনলি যেটা আমার বাড়িতেও এটা রয়েছে, মাই মাদার স্টিল নাও, তোকে বাবা বলেছিল রেলের পরীক্ষাটা দে, স্টিল এখনও আমি এখন যেটা গিয়ে বলি যে মা এখন আর বলে লাভ নেই, ইটস অলরেডি মানে আমার এজটাই চলে গেছে। মাই ফাদার হ্যাজ নেভার সেড দ্যাট। ফার্স্ট ডে হি আস্কড মি যে তুমি গভর্নমেন্টে যাবে, আই সেড যখন জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলাম তখন একটা কাট অফ বলে জিনিস থাকে, তো তখন ওই জেনারেল এসটি এসসি ওবিসি ওই যে কাট অফটা দেখে নিয়েছি, ও তো বুঝে গেছি ওতে হবে না, মানে ইম্পসিবল ব্যাপার তারপর গভর্নমেন্ট চাকরিতে গিয়ে ওই কাট অফটাকে ক্লিয়ার করা। তো হি নেভার সেড দ্যাট। আমার সবসময় ছিল যে তুমি চাকরি করো, প্রাইভেট জিজ্ঞেস করলে একবার গভর্নমেন্টের পরীক্ষা দিবি, আল্লাহ না, দুটো পরীক্ষা দিয়েছি, একটা জয়েন্টের একটা মাস্টার্সের, হয়ে গেল, আর নো কম্পিটিটিভ এক্সাম, আই উইল গো উইথ দ্য প্রাইভেট। দেয়ার আর জব অপরচুনিটিস, দেয়ার আর সিকিউর জব ইন প্রাইভেটস। গভর্নমেন্টের তো এখন জব আপনারা জানেন, আপনারা সিকিউরিটি এন্ড আনসিকিউরিটির ব্যাপারটা তুমি কিভাবে দেখো, মানে তুমি কিভাবে দেখছো ইন প্রাইভেট এন্ড গভর্নমেন্ট জব ইজ সিকিউর, এটা কেউ মানা করছে না। সরকারের চাকরি যায় না চুরি না করলে, সিম্পলি ওটা শোকজ হয়, তারপরও যায় না। প্রাইভেট জব ইজ অলওয়েজ সিকিউর, বাট প্রাইভেট জবের একটা প্রবলেম আছে কি, সেখানে তুমি যদি সিকিউরিটিটা পেতে চাও ইউ নিড টু প্রুভ ইয়োরসেলফ। এক্স্যাক্টলি। যেটা গভর্নমেন্ট জবে ইউ নিড টু প্রুভ ইয়োরসেলফ টু গেট দ্য জব অনলি, তারপরে আর ওটা লাগবে না। অ্যান্ড এখন আরেকটা জিনিসও আমরা দেখতে পাই মার্কেটে, যে যারা গভর্নমেন্ট জব করছে বা করেছেন তারা দিনের পর দিন গভর্নমেন্ট জবই করে যাচ্ছেন, ওই একটা কোনো জব চেঞ্জ বা হিউজ একটা হাইক কিছু নেই। বাট যারা প্রাইভেটে আছে, একজন মানুষ, কোনো একটা মানুষ 15 বছর ধরে গভর্নমেন্ট জব করছে, তিনি সকাল 10টায় অফিসে যেতেন, 5টায় ফিরতেন, তেনার যখন থেকে তিনি চাকরি শুরু করেছেন তখনও তার যা লাইফস্টাইল, আজকের দিনে তার সেম লাইফস্টাইল, বাট সামওয়ান এলস স্টার্টেড প্রাইভেট জব উইদিন নেক্সট 5 ইয়ার্স, লাইক 5 বছর শুধুমাত্র কাজ করছে, বাট তার লাইফস্টাইল হেলেন ইভেন ডিফারেন্স হয়ে গেছে। কিভাবে হতে পারে এটা? গভর্নমেন্ট জবের, যেমন আমার ফাদার রেলওয়েতে রয়েছেন, তো উনিও ইজ হ্যাভিং আ গভর্নমেন্ট জব, তো ডেলি বেসিসের রুলস, অফকোর্স তার কাজ, মানে যিনি যখন জয়েন করেছিলেন জুনিয়র, এখন অনেক সিনিয়র হয়ে গেছেন, রিটায়ারমেন্টের সামনে এসে গেছেন, প্লাস আমার দাদা রয়েছে গভর্নমেন্ট জবে, তো ওনাদের লাইফ ইজ অল ওয়েল সেটেলড, ওয়েল ডিজাইনড, এভরিথিং। চ্যালেঞ্জেস আর দেয়ার, আমি এটা বলছি না চ্যালেঞ্জেস নেই, যখন গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট জবই আমি যদি বলি, অ্যাপার্ট ফ্রম আওয়ার ডিফেন্স গভর্নমেন্ট জব, দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট সেক্টর টু ডিসকাস। বাকি যে গভর্নমেন্ট জবে বলি, চ্যালেঞ্জেস আর দেয়ার, অফিসে প্রচুর কাজের চাপ থাকে, থাকে, বাট যেটা আমি বললাম, টু গেট দ্য জব, দ্যাট ইজ দ্য মোস্ট হার্ডেস্ট থিং ইন দ্য গভর্নমেন্ট। তারপরে ইট ইজ সেটেলড, ভেতরের ঝামেলা না হলে হায়ার সাইড, লাইক হায়ার মুভমেন্ট, রাইট, হায়ার মুভমেন্ট আছে, নেই তা না, মানে আমি বাবাকে যেমন বলি সিনিয়র ইঞ্জিনিয়ার, দেন তারপরে CWO বাবারা বলে, মানে চিফ ওয়ার্কস ম্যানেজার, এরকম ওনারা বলেন, বাট ওটা মানে দেয়ার আর প্রিটি লুপিং থিংস। তো মানে আমি যদি মনে করি যে আমি ঢুকলাম কোথাও একটা অ্যান্ড আইল গেট দ্যাট হাইক ইন 5 years or 10 years, ইটস সর্ট অফ আ মিথ ইন গভর্নমেন্ট সেক্টরস। বাট এটা যেমন, মানে আমি গভর্নমেন্ট আমি বলছি না, বাট প্রাইভেট সেক্টরে ইটস আ ম্যাটার অফ আ টাইম। ওকে, সো আমরা অনেকক্ষণ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট নিয়ে কথা বলে নিয়েছি। তো এগেন আমরা ফিরে আসি যে আমাদের স্টুডেন্টের লাইফ নিয়ে, অনেক ক্ষেত্রে এটা আর একটা প্রবলেম দেখেছি, স্টুডেন্ট নিজেরা এবং আমাদের গার্জেনরাও কোনো ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ করতে দিতে বাধা দেয়। হ্যাঁ, কারণ ইন্টার্নশিপ যখন আসে লাইফে, কোনো একটা কোম্পানি ওকে কোনো একটা স্টুডেন্টকে অফার করছে, তখন আইদার লো পে অর এলস নো পে, আনপেড। বাট ইন্টার্নশিপ করাটা, whether it's low pay or no pay, how will like I would always say that যে ফার্স্ট ইয়ার যেরকম বললাম হানিমুন পিরিয়ড, সেকেন্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ার অবধি 4টে সেমিস্টার থাকে। 4টে সেমিস্টারে ইউ অ্যাটলিস্ট শুড বি হ্যাভিং 3 internships with the same domain, with different domain, same domain, whatever it is. সেকেন্ড ইয়ারে আমি গেলাম, সেকেন্ড ইয়ারে আমি যা সাবজেক্ট আছে তার মধ্যে একটা সাবজেক্ট আমি ইন্টার্নশিপ করব। থার্ড ইয়ারে গেলাম, আবার সাবজেক্টস, আমি একটা সাবজেক্টে ইন্টার্নশিপ করব। ফাইনাল ইয়ার গেলাম, ওটা তো আমাকে করতেই হবে, ইন্টার্নশিপ প্রজেক্ট আমি করব। তো তুমি এত মানে 4 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে ইউ হ্যাভ ওয়ার্কড উইথ 3 companies, 4 companies। অ্যাকচুয়ালি কি হয় একটা কোম্পানিতে সেটা তুমি জানলে, সেটা তুমি শিখলে, নাও ইটস আ ভেরি ক্লিয়ার পিকচার ইন ফ্রন্ট অফ ইউ। আমি মাস্টার ডিগ্রি করবো না, এবার কি করবে তুমি, নিজে থেকেই ক্লিয়ার হয়ে যাবে। যখন ব্যাগ নিয়ে সকালবেলা
সব কিছু রেডি, আমার একদম এসি থেকে উঠলাম, মা সব রেডি করে দিল, জাস্ট কলেজে গেলাম, রিল্যাক্স। আর মাথায় চাপ আছে যে অফিসে আমাকে রাইট টাইমে ঢুকতে হবে, গিয়ে আমাকে একটা কাজ সাবমিট করতে হবে। দিস টু স্টুডেন্টস ক্যান টেক দেয়ার ওন ডিসিশন। সেকেন্ড স্টুডেন্টটা যেটা, অ্যান্ড নিজের কাছে ক্লিয়ার পিকচার থাকবে 1 মাস পরে, 1 মাসের একটা আনপেড ইন্টার্নশিপ করো, ইউ উইল গেট দ্য ক্লিয়ার পিকচার অফ ইউর লাইফ। তখন কলেজের টিপিও যাই বলুক, একটা বিশাল চাকরি পাবে, নিজেই বুঝে যাবে, নিজে গিয়ে বলবে স্যার ওটা হবে না, পসিবলই নয়। রাইট। সো হোয়াট ইউ ওয়ান্টস টু শেয়ার টু আওয়ার স্টুডেন্ট কমিউনিটি, লাইক একটা মানে বিগেস্ট মিস্টেক যেটা তারা অ্যাভয়েড করতে পারে, যেটা আমাদের আর্লি লাইফে থাকে? ফার্স্ট আমি যেটা নিজে যে মিস্টেকটা করেছিলাম সেটা হচ্ছে নট গ্র্যাবিং দি অপরচুনিটি হোয়াট ইজ কামিং ইন ফ্রন্ট অফ ইউ। গ্র্যাব দি অপরচুনিটি যেখানেই হোক। আমার যেটা মেন ছিল সেটা হচ্ছে বাইরে চাকরি করতে যেতে হবে না। দ্য ডিসিশন ইজ টেকেন বাই মাই প্যারেন্টস, আই অ্যাকসেপ্টেড দ্য ডিসিশন যে বাইরে যেতে হবে না চাকরি করতে, ইভেন পড়াশোনা করতে। দেন যখন স্টার্ট করলাম গেটিং গুড স্যালারি, নাও ইজ গেটিং আ ভেরি গুড স্যালারি, লাইক কলকাতা যখন এত স্যালারি দিচ্ছে বাইরে যাবি কেন, ওই যে একটা বাধা পড়ে গেল না যাওয়ায়, সেটা এখনো অবধি চলছে। I still don't know when I can move out from Kolkata to have a job, because এখন আমার ফ্যামিলি বিলঙ্গিং রয়ে গেছে, রাইট? তো স্টুডেন্টদের কাছে এটাই যে অপরচুনিটিটা যেখানে আসছে যখন আসছে, গ্র্যাব ইট। ইফ ইউ আর এবল টু ডু ইট, দ্যাটস আ ভেরি ফাইন ইস্যু। আর যদি না করতে পারো তাও ফাইন, এক্সপিরিয়েন্সটা হয়ে থাকবে অ্যাটলিস্ট। পরে গিয়ে এটা থাকবে না যে ইস ওটা নিলে ভালো হতো, এই রিগ্রেটটা, ইটস আ ভেরি ব্যাড থিং ইন লাইফ। তো বেটার যা অপরচুনিটি আসে নিয়ে নাও অ্যান্ড বি ফ্লেক্সিবল। এরা এত কম ফ্লেক্সিবল, ওরে বাবা, আর মানে নেওয়া যায় না ওদেরকে মাঝে মধ্যে, এত কম ফ্লেক্সিবল হলে হবে না। যদি তোমায় আমি 3-4টে পয়েন্ট আমি তোমায় বলতে বলি আমাদের স্টুডেন্টদের জন্য, বা যারা আনএমপ্লয়েড, তারা কিভাবে এমপ্লয়েবল হতে পারে, এবং ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আজকের দিনে কি দেখছে, কি দেখে রিক্রুট করছে, আর কি করলে তারা আজকে দিনে অ্যাটলিস্ট ক্যারিয়ারে এস্টাবলিশড হয়ে যাবে, বা অ্যাটলিস্ট স্টার্ট করতে পারবে তাদের জার্নিটা। তো 3-4টে পয়েন্ট তুমি যদি বলো। এস্টাবলিশ হওয়া তো ডেফিনেটলি হবেই, ওটা ব্যাপার না। আমাদের মেন প্রবলেমটা হয় হচ্ছে ওই স্টার্টটা, ওই ফার্স্ট স্টেপটা, ফার্স্ট সিঁড়িটা। তো তার জন্য যেটা আমি ফার্স্ট সবসময় বলি সেটা হচ্ছে বি ফ্লেক্সিবল অ্যান্ড গ্র্যাব দি অপরচুনিটি। যেটা আসছে, হতেই পারে ওটা আমার ডোমেনে নয়, বাট আমার মানে কিচ্ছু নেই তার থেকে তো ভালো আই এম গেটিং সামওয়্যার। মেবি তুমি ওই কাজটা করতে করতে আরও একটা অপরচুনিটি পেলে, একটা নেটওয়ার্কিং হলো, বাড়িতে বসে আছি জব নেই, তার থেকে ভালো আমি একটা করছি, তো আমি সেখানে একটা কর্পোরেট এক্সপোজার পাচ্ছি, যেটা খুব দরকার আজকালকার দিনের ক্যান্ডিডেটসদের, স্টুডেন্টসদের মধ্যে, ইভেন প্রফেশনালসদের মধ্যে। দে হ্যাভ আ ভেরি নেগেটিভ অ্যান্ড নো আইডিয়া অ্যাবাউট কর্পোরেট ওয়ার্ল্ড। বাড়িতে আমি যেরকমভাবে আছি, যেভাবে কথা বলছি, কর্পোরেটেও সেমভাবে আছি, সেমভাবে কথা বলছি, এটা হয় না। সো দিস ইজ দ্য সেকেন্ড থিং। এটা সেকেন্ড থিং। থার্ড ইজ, তুমি যে ডোমেনেই পড়াশোনা করছো, গেট দ্য নলেজ। তুমি দেখবে যদি তুমি একটা ফ্রেশারকে হায়ার করো, উই অলওয়েজ ওয়ান্ট যে বেসিকটা জানে কিনা, দে ল্যাক ইন দি বেসিক্স। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইউর বেসিক্স। ওই বেসিক নলেজ যেটা, আমি এইচআর নিয়ে পড়ছি, এইচআরের বই থেকে যেখান থেকে আমাকে যে প্রশ্নটা করবে আমি আনসার দিতে পারবো, পেছনে একটা লেখা থাকবে থিওরি নলেজ, বাট নলেজ আছে। এটা থার্ড থিং। অ্যান্ড ফোর্থ ইজ ইন্টার্নশিপ, আনপেড হোক, পেড হোক, যাই হোক, গেট ইট ডান। সার্টিফিকেটস একটু আমি বলি একটু অ্যাভয়েড করতে। সার্টিফিকেটের ছাড়া তুমি ট্রেনিং করো, কোনো একটা ইনস্টিটিউট থেকে ট্রেনিং করো। তোমার যদি কোনো সিনিয়র কেউ থাকে তার থেকে তুমি শেখো। তোমার যদি কোনো দাদা, তার খুব ভালো একজন বস বা কেউ যদি আছেন, তাকে বলো যে স্যার 1 ঘন্টা টাইম দিন, আমি একটা কাজ আপনার সাথে শিখবো। এই জিনিসগুলোকে করো। দিস 4 থিংস ইফ সামওয়ান ডাজ, দেন ইট উইল, ফার্স্ট স্টেপটা কোনো অসুবিধা হয় না, অ্যান্ড সিভিটা ভালো করে বানাতে হবে। অ্যান্ড সেকেন্ডলি, যারা ওয়ার্কিং প্রফেশনালস, যাদের কেরিয়ার অলরেডি স্টার্ট করে ফেলেছে, বাট they are not able to upgrade, or they are not able to improve their career after completing their 1 or 2 years of journey, right? And what I realize majorly, they are not going to invest anything towards their career and skills, right? So what you want to say for them? For working professionals, always যে ডোমেনে কাজ করছেন, যারাই কাজ করছেন, সেই যদি চাই আমি ওই ডোমেনে থাকতে, তাহলে নলেজ বাড়ানো ছাড়া দেয়ার ইজ নো আদার অপশন।
so they must have to invest something on yourself on yourself মানে basically স্কিলটার এগেইনস্টে স্কিলটার এগেইনস্টে আমরা অ্যাকচুয়ালি এস্টাবলিশড তো why we are not policing this মানে আমি এখন যেমন আগে আমি আপনাকে বললাম যে আমাদের আগে সিভি কি হতো আমরা পড়ছি সিভি হার্ড কপি আসছে এখন সিস্টেমে সিভি আসে তো আমার কাজ হচ্ছে হায়ার করা and I am not upgrading myself into the hiring part. How can I establish myself? তো এখন আমাকে করতে গেলে এটিএস আমাকে জানতে হবে, আমাকে কিওয়ার্ডস দিয়েই সার্চ করতে হবে, আমাকে ম্যানুয়ালি সিভি থেকে ডিজিটাল সিভিতে কনভার্ট হতে হবে। তো এই জিনিসটা আমারই স্কিল আমাকে ইনভলভ করছে। আমি পেরোল যখন বানাই, পেরোল আমি ম্যানুয়াল অ্যান্ড সিস্টেম দুটোতেই জানি। এখন যদি আমি বললাম না আমি ওই খাতাতেই ম্যানুয়ালি করব, হবে না। এখন এভরিথিং উইথ জোহো কেকা হোয়াট এভার মেবি ইভেন কোম্পানিজ ওন HRMS আমাকে পোর্টাল জানতেই হবে, এসএপি আমাকে কিছুটা জানতেই হবে, বেসিক্স উইথ HRMS অ্যান্ড এভরিথিং। তো আমাকে যে জিনিসটা খেতে দেয় সেখানে আমাকে ভালো করে রান্না করতে হবে, আমাকে ইনভেস্ট করতে হবে। এক্স্যাক্টলি ওকে সৌমিলি, সো আমরা আজকে আমাদের এই ডিসকাশনটা এখানেই স্টপ করছি। আমরা অনেক কিছু ডিসকাস করলাম, অনেক কিছু জিনিসপত্র নিয়ে ডিসকাস করলাম। আশা করি আমাদের স্টুডেন্ট এবং যে পারপাসে আমাদের অ্যাকচুয়ালি এই পডকাস্টটা ইন্ডাস্ট্রি লিডার টক সিরিজটা সেই পারপাসটা অনেকটাই হয়তো হেল্প করবে আমাদেরকে বা আমাদের স্টুডেন্ট কমিউনিটিকে। তারা অনেকটা বেটার ইনসাইট পাচ্ছে আজকের দিনে এবং আমরা আপকামিং ডেতে আরও বেশি ইনসাইটফুল ডিসকাশনগুলো যাতে করতে পারি এবং তোমাদের মতো যারা ইন্ডাস্ট্রি লিডার যারা এস্টাবলিশড তাদেরকে নিয়ে আমরা যেন আরো এগোতে পারি। And this is our first podcast series, so I'll expect something from you about the initiative, যে তুমি কিছু বলো এই স্পেসিফিক ইনিশিয়েটিভটা। রাইট, সো আমি তখন যখন ফ্যামিলি নিয়ে একটা হচ্ছিল প্যারেন্টসদের নিয়ে, আমি যেমন বললাম যে তাদেরকে দে গো উইথ দিস পডকাস্ট, দে গো উইথ লিসেন টু দেম যারা। অ্যান্ড স্যারকে আমি বহু বছর চিনি, প্রায় আমাদের নোন কন্ট্যাক্টস প্রায় 3 years অ্যান্ড এভরিথিং হয়ে গেল। সো হি ইজ গেটিং হিজ টাইম, হি ইজ মেকিং হিজ এন্টায়ার একটা ওয়ার্ক শিডিউল থেকে টাইম বার করে আমাদের সাথে কথা বলা, টু গেট দ্য প্রপার আইডিয়া অ্যাবাউট দ্য লাইফ, অ্যাবাউট এভরিথিং। অ্যান্ড এই ইনিশিয়েটিভটা যাতে স্টুডেন্টসদেরকে হেল্প করে, ওয়েদার দে আর গোয়িং এনিওয়্যার, ইভেন তারা কিছু করছে না, বাড়িতে বসে আছে, যদি এই পডকাস্টটা শুনেও একটা কিছু ক্লিক করে যে হ্যাঁ আমি এটাতে খুব ভালো, আইল গো উইথ দিস, তো এটাতে আমি বলবো যে ডেফিনেটলি আমি আরও যদি কিছুভাবে হেল্প করতে পারি আপনার ইনিশিয়েটিভে আপনি বলবেন। প্লাস ইন্ডাস্ট্রি লিডার্সদের আমিও শুনবো এরপরে যেগুলো রয়েছে, আমিও তাদের থেকে ডেফিনেটলি কিছু শিখতে পারবো, স্যারের থেকে সবসময় সব কিছু শেখার। সো ইটস আ ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ অ্যান্ড আই উড পার্সোনালি বিলিভ আমাদের সময় যদি কিছু হতো এই জিনিসগুলো, তাহলে হয়তো আরো বেটার আইডিয়া আমাদের হতো, অনেক বেটার জায়গায় আমরা যেতে পারতাম। তো তখন যা ছিল, যা আমাদেরকে বাবারা বলেছে, মারা বলেছে, আমরা সেটাই শুনেছি। একটু ওই দাদা দিদি আন্টি আঙ্কেলদের কথা আমি বরাবরই কম শুনি। আমি একটু প্রেফার করি যে যারা জিনিসগুলো জানে তাদের থেকে জিনিসটা জানতে। তো ওটা আমাকে যেমন হেল্প করেছে, এখন তো আরো বেশি ইজি হয়ে যাচ্ছে আপনাদের মতো গ্রেট লিডার্সরা যখন জানাচ্ছে স্টুডেন্টদের কিছু, তো দ্যাট ইজ আ ভেরি বেটার ফর দেম। থ্যাংক ইউ।